হ্যালো 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 জি স্যার। আমাকে স্পষ্টভাবে রেডি। দেখা যাচ্ছে? জি স্যার। দেখাটা গুরুত্বপূর্ণ না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শোনা। আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি শুরু করতে পারি। আচ্ছা, আমাদের আজকের ক্লাস হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের টোটাল কাজটা আজকে শিখবো। সবাই কি রেডি? রেডি স্যার। ওকে, তাহলে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য অলরেডি আমরা গিগ তৈরি করছি, গিগ তৈরি করে সেটা পাবলিশ করছি। ওকে, এখন যদি কোনো কাজ আসে আমরা সেই কাজটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ কাজটা কিভাবে করব, আমরা সেই জিনিসটা এখন শিখবো। প্রথমত হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হচ্ছে লোড শেডিং, মানে লোড শেড করা। যখন কোনো একজন এক্সিকিউটিভ, কোনো একজন ব্যক্তি অতিরিক্ত কাজের লোডের মধ্যে থাকে, তখন সে তার কাজের লোডটা শেড করার জন্য তার সাথে 2-3 জন সহকারী নিয়োগ দেয়। এটি হলো কি লোডশেডিং। ওকে, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হলো যে নিজের কোনো কাজ করার জন্য, টুকটাক কাজে হেল্প করার জন্য আরেকজনকে করা। হ্যাঁ বলেন, কে বলছেন? হ্যালো স্যার, আমি বুঝিনি। আমি ইমন, আহসান ইমন স্যার। ইমন বলেন। আমার এই ফাইবারের অ্যাকাউন্টের সমস্যা হইতেছে স্যার, এটা কি একটু দেখবেন? আমি যখন ক্লাস নিচ্ছে, ক্লাস শেষে বলিয়েন। এখন আমি ক্লাস নিচ্ছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে ওকে। এখন শুধুমাত্র ক্লাস নিয়ে আমাকে আমার সাথে কথা বলেন, আমি ক্লাস শেষে আমি সাপোর্ট দেবো। আপনি আমাকে থামাই দিয়েছেন, এখন তো আমার ঠিক আছে চলমান যে পথটা হঠাৎ করে ব্লক হয়ে গেছে। কোত্থেকে শুরু করছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা কি? কোন একজন ব্যক্তি যখন অতিরিক্ত কাজের প্রেসারে থাকে, তখন সে তার কাজের লোডটা সেট করার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে। মনে করেন একজন ব্যাংকের ম্যানেজার, তাকে অনেক রকমের কাজ করতে হয়, তাকে প্রতিদিন অনেকগুলো ইমেল চেক করতে হয়, শত শত ইমেল তার আসে, তাই না? অনেকগুলো ডকুমেন্ট চেক করতে হয়, তারপর অনেক অনেক রকমের কাজ থাকে। এখন একজন মানুষের পক্ষে প্রতিদিন এতগুলো কাজ মেনটেন করা সম্ভব না। তখন ব্যাংকের ম্যানেজার কি করে, তার এই ইমেল চেক করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করে। ওকে, ইমেল চেক করার জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে, তারপর অন্য আরেকটা কাজ করার জন্য আরেকজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে, শুধুমাত্র তাদের কাজের মানে কি তদারকি করে। তাহলে ইমেল চেক করার জন্য, তার ফেসবুকের পেজটা মেনটেন করার জন্য, তার ইউটিউবের চ্যানেলটা মেনটেন করার জন্য, ঠিক আছে, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারে, আবার কোনো একজন কোম্পানির কোনো বড় কর্মকর্তা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারে। এটা খুব সাধারণ একটা কাজ। ওকে, তাহলে কোনো একজন ব্যক্তি তার অনেক রকমের কাজ যখন তাকে করতে হয়, সেই কাজের লোড সেট করার জন্য তাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে। ওকে, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কাজ করতে হয়? স্পেশালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের কোনো প্যাটার্ন নেই, কোনো রকমের কোনো প্যাটার্ন নেই। ওকে, বস যা করতে বলে, যে আপনাকে নিয়োগ দিবে, সে যা করতে বলে আপনি তাই করবেন। কি করতে হবে আপনার বস আপনাকে বলে দিবে, কিভাবে করতে হবে সেটাও সে বলে দিবে, কাজের রিসোর্স গুলো কোথায় পাবেন সেগুলো সে দিবে, সবকিছু আপনাকে সে প্রিপেয়ার করে দিবে, আপনি জাস্ট তার ইনস্ট্রাকশন মতো কাজ করবেন। ওকে, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য আমাদের মোটামুটি কি লাগে? শুধুমাত্র তার ইনস্ট্রাকশন মতো আমরা কাজ করব। এখন তার ইনস্ট্রাকশন মতো আমরা কাজ করব, কিন্তু তারপর আমাদের বেসিক কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে। ওকে, বেসিক কিছু জিনিস বলতে আমাদের যে 3টে জিনিস খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, কি জানতে হবে সেটা আমরা একটু পরে বলতেছি। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জিনিসটা কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি। ওকে, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোন একজন কোম্পানির বড় কর্মকর্তা আপনাকে নিয়োগ দিতে পারে, কোন একজন ব্যক্তি তার অনেকগুলো কাজ তাকে করতে হয়, সে নিয়োগ দিতে পারে, একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিতে পারে। ওকে, একজন এসইও প্রফেশনাল আপনাকে নিয়োগ দিতে পারে তার কাজে হেল্প করার জন্য, ঠিক আছে। তারপর একজন ডাক্তার নিয়োগ দিতে পারে, যে কোনো প্রফেশনাল, একজন লয়ার নিয়োগ দিতে পারে, যে কোনো প্রফেশনাল আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে, অথবা যে কোনো কোম্পানির যে কোনো কর্মকর্তা আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে।
ওকে, কেন কাজটা কেন করাই? তাদের কাজের লোড সেট করার জন্য। ওকে, এবং এই কাজটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা কিভাবে করব? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করব, জাস্ট বস যা বলবে সেই জিনিসগুলো, সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, আর কিছুই লাগবে না। কি করতে হবে সে বলে দিবে, কিভাবে করতে হবে, ওগুলোর জন্য কি কি রিসোর্স লাগবে সবকিছু সে দিয়ে দিবে। শুধুমাত্র তার দেখানো পথে কাজ করবেন, এবং কাজ করার সময় যদি কোনো প্রবলেম হয় সেগুলো তাৎক্ষণিকভাবে তার সাথে আপনি মানে কি ডিসকাস করে সেগুলো সমাধান করবেন। ওকে, এটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আচ্ছা, এখন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য কি কি জানতে হয়? আচ্ছা, এই কাজটা আমরা প্রচুর পরিমাণে পাই, আমরা আপওয়ার্ক, ফাইবার, প্রচুর পরিমাণে আমরা কি এই কাজটা পাই। এখন এই কাজটা করার জন্য কি কি জানতে হবে? এই কাজটা করার জন্য যে জিনিসটা জানতে হবে, মোটামুটি খুব বেশি কিছু জানতে হয় না। একটা ইন্টার পাস ছেলে যতটুকু তার সাধারণ জ্ঞান আছে, যতটুকু ইংলিশ জানে, ওটুকু দিয়েই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা খুব ভালোভাবে করা যাবে। কিন্তু তারপরও একটা ইন্টার পাস ছেলে যখন কাজটা করবে তাকে প্রাথমিক কিছু প্রস্তুতি নিতে হবে। এই প্রিপারেশন গুলো ছাড়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করা যাবে না। ওকে, প্রিপারেশন গুলো কি কি? প্রথমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে জানতে হবে অল টপিক অফ ডাটা এন্ট্রি। ওকে, আমরা এর আগে ডাটা এন্ট্রি টপিকগুলো করেছিলাম। এই যে ডাটা এন্ট্রি করার জন্য যতগুলো টপিক দরকার, টোটাল ডাটা এন্ট্রি তাকে জানতে হবে। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে অবশ্যই ডাটা এন্ট্রির সবগুলো টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সবগুলো কাজ প্র্যাকটিক্যালি পারতে হবে। তারপর হলো ওয়েব রিসার্চ। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে ওয়েব রিসার্চের সবগুলো কাজ জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। আমি এখান থেকে দেখাই, তাহলে সবগুলো ডাটা এন্ট্রি কাজ জানতে হবে, সবগুলো ওয়েব রিসার্চের কাজ জানতে হবে, তাই না? তারপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্টের সবগুলো কাজ জানতে হবে। অ্যাডমিন সাপোর্ট জিনিসটা কি? একজন অ্যাডমিন অফিসার যা কাজ করে, কোন একজন অফিসের কোন একটা অফিসের একজন অ্যাডমিন অফিসার যা যা কাজ করে সেই কাজগুলো হলো অ্যাডমিন সাপোর্টের কাজ। ওকে, অ্যাডমিন সাপোর্ট। আমরা যখন স্কুলে ছিলাম তখন স্কুলের যে ইয়া ছিল, ক্লার্ক ছিল, ওকে, সে কিন্তু একজন কি অ্যাডমিন সাপোর্ট। ওই কাজটা অ্যাডমিন সাপোর্ট। আপনি জাস্ট ওই জিনিসটা চিন্তা করেন। ওকে, মানে অফিসের এক সহকারী হিসেবে কাজ করা, অফিস সহকারী হিসেবে কাজ করা, এটা হলো অ্যাডমিন সাপোর্ট। তো অফিস সহকারীর কাজ কি? কোনো একটা ফাইল ডকুমেন্ট তৈরি করা, প্রিন্ট করা, তারপর টাইপ করা, টুকটাক স্যালারি শিট, টুকটাক হিসাব নিকাশ করা, বিভিন্ন ডকুমেন্টস জমা রাখা। ওকে, মানে একজন অ্যাডমিন অফিসারে যা কাজ করে, অথবা আমরা সহজ করে বলতে পারি যে একজন কি অফিস সহকারী যা কাজ করে সেগুলো হচ্ছে অ্যাডমিন সাপোর্টের কাজ। তো এই কাজগুলো করার জন্য বিশেষ কোনো দক্ষতা বা বিশেষ কোনো জ্ঞান দরকার নেই। আপনি যদি ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো যদি জানেন, ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ, ওই কাজগুলো জানলেই আপনি মোটামুটি অ্যাডমিন সাপোর্টের কাজটা খুব ভালোভাবে করতে পারবেন। এটার জন্য স্পেশাল কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। ওকে, তাহলে আমরা অলরেডি ডাটা এন্ট্রির বিশাল কোর্স আমরা শেষ করছি, ওয়েব রিসার্চের বিশাল কোর্স আমরা শেষ করছি। সুতরাং আমরা প্রস্তুত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য। আর অ্যাডমিন সাপোর্ট একটা অফিসের টুকটাক যে কাজগুলো করার লাগে, যে টাইপিং করা, টুকটাক এক্সেলের কাজ করা, ওকে, টুকটাক কাজগুলো করা, এগুলো করার জন্য অলরেডি কি আপনি প্রিপেয়ার। যদি আপনি এই দুটো জিনিস করে থাকেন তাহলে অ্যাডমিন সাপোর্টের কাজটা করার জন্য আপনি প্রিপেয়ার। এটার জন্য আর বাড়তি কোনো প্রিপারেশন লাগবে না। অ্যাডমিন সাপোর্টের কাজ করার জন্য কি লাগবে? ডাটা এন্ট্রি জানতে হবে, ওয়েব রিসার্চ জানতে হবে। যারা এই দুটো জিনিস যারা পারবে তারা অ্যাডমিন সাপোর্টের কাজটা করার জন্য প্রস্তুত। তাহলে আমাদের তিনটা জিনিস হয়ে গেল। আচ্ছা, এরপরে জানতে হবে কি গুগল ক্যালেন্ডার। এই অ্যাডমিন সাপোর্টের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য গুগল ক্যালেন্ডার খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, কারণ বাইরের সাথে আমরা শিডিউল শেয়ারিং করব গুগল ক্যালেন্ডারের মাধ্যমে। তো কোনো বায়ার যখন অ্যাপয়েন্ট করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে এই ব্যাপারে নিশ্চিত হয় যে আপনি গুগল ক্যালেন্ডার জানেন কিনা। আমরা গুগল ক্যালেন্ডার একটু শিখে নিই। আমরা যাব গুগল ক্যালেন্ডার। ওকে, গুগল ক্যালেন্ডার, আমরা গুগল ক্যালেন্ডারে চলে আসলাম। এই যে google.com/calendar। গুগল ক্যালেন্ডারে আসার পর আমরা সাইন ইন করবো। আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি থাকে অটোমেটিক্যালি এটা সাইন ইন করা থাকবে, সাইন ইন করাই আছে। এই যে আমার ক্যালেন্ডার চলে আসলো। খুবই সাধারণ একটা ক্যালেন্ডার, কিন্তু এটা অসাধারণ কাজ করে। ওকে, সাধারণ ক্যালেন্ডার কি?
এই যে নর্মাল আজকে হলো কত তারিখ 9 তারিখ মে 2019 9 ওকে খুব সাধারণ একটা ক্যালেন্ডার খুব ভালো কথা এখন এটার অসাধারণ বৈশিষ্ট্য কি অসাধারণ বৈশিষ্ট্য হলো আমরা এটার মধ্যে কোনো কি করতে পারি আমরা রিমাইন্ডার সেট করতে পারি মনে করেন 9 তারিখ আজকে আমার মে মাস জুন মাস জুলাই মাস ওকে জুলাই মাসের 24 তারিখ আবুলের বার্থডে তাহলে আমি জুলাই মাস জানলাম জুলাই মাসের 24 তারিখ আমি আবুলের বার্থডে তাহলে আবুলের বার্থডেতে আমি একটা রিমাইন্ডার সেট করি রিমাইন্ডার আবুলের বার্থডেতে এটা ওয়েডনেসডে আমি একটা রিমাইন্ডার এখানে সেট করি অ্যাড টাইটেল আমি লিখলাম আবুলস বার্থডে বার্থডে আবুল বার্থডে একটা ইভেন্ট অথবা রিমাইন্ডার আপনি যে কোনো একটা সেট করতে পারেন আবুলের বার্থডে একটা ইভেন্টটা আপনাকে গুগল মনে করাই দিবে আবুলের বার্থডে কখন এখন 24 তারিখ 24 জুলাই ওকে তারপর হচ্ছে জুলাই এত 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 কয়টা থেকে কয়টা রাত আমি দিলাম সন্ধ্যা 7টা থেকে 7 PM থেকে 9 PM তাই না 9 PM ওকে 7 PM থেকে 9 PM জুলাই 24 2019 ওকে অ্যাড গেস্ট আমি চাইলে এখানে আরো যাদেরকে জানানো দরকার তাদেরকে আমি অ্যাড করে রাখতে পারবো তাদেরকে অটোমেটিক্যালি গুগল জানাই দিবে ইমেল করে অ্যাড লোকেশন অর কনফারেন্সিং আমি লোকেশনটা অ্যাড করি আপনার বাসা কোথায় আমি দিলাম জিএসসি চিটাগং জিএসসি কনভেনশন হল জিএসসি কনভেনশন সেন্টার ওকে অ্যাড কনফারেন্স একটা হ্যাং আউট আপনি অ্যাড করতে পারবেন এটা লাগবে না আপাতত ওকে তারপর অ্যাড ডেসক্রিপশন এই ডেসক্রিপশনের মধ্যে আপনি বিশাল বর্ণনা এখানে লিখতে পারবেন যে আবুলের বার্থডেতে যেতেই হবে না করলে সে মাইন্ড করবে এটা সেটা বিশাল বর্ণনা যে আমরা এখানে লিখবো আবুলের বার্থডেতে গেলে খালি হাতে যাওয়া যাবে না সবকিছু এখানে লিখবো মানে আমার প্ল্যানিং গুলো আপনি লিখে রাখবেন ওকে তাহলে আমি একটা রিমাইন্ডার সেট করলাম এত থেকে এত এটা এরপর এটা সেভ করলাম ওকে সেভ এখন সেভ করলে কি হবে আমাকে এই যে আমাকে গুগল রিমাইন্ডার দিবে এই জিনিসটা হওয়ার আগে গুগল আমাকে এসএমএস করবে মানে 24 তারিখের আগে আমি যেদিন আমি রিমাইন্ডার সেট করলাম সেটার আগে গুগল আমাকে এসএমএস করবে ওকে আমাকে এসএমএস করবে আমাকে এই মানে মোবাইলে এসএমএস করবে ইমেল পাঠাবে কম্পিউটারে পপআপ দিবে অনেকভাবে গুগল আমাকে স্মরণ করে দিবে এই জিনিসটা তাহলে আমি দেখেন এই যে 24 তারিখের মধ্যে অনেকগুলো স্লট এই স্লট হলো 7টা থেকে 8টা থেকে 9টা প্রত্যেকটা ঘন্টার জন্য আমরা একটা করে স্লট পাচ্ছি এই স্লটটা কি 12টা থেকে 1টা 2টা থেকে 3টা থেকে 4টা প্রত্যেকটা একটা করে স্লট এবং প্রত্যেকটা স্লটে আমরা কি করতে পারবো আমরা শিডিউল সেট করে রাখতে পারবো আপনি দেখবেন যে কোনো প্রফেশনাল কি করে বিভিন্ন মিটিং নিয়ে যখন ব্যস্ত থাকে তার সহকারে বিভিন্ন জায়গাতে ডায়েরিতে নোট করে রাখে তো গুগল ম্যাপে যদি আমরা নোট করে রাখি এটা আমাদের ডায়েরি প্রত্যেকটা মিনিট ঘন্টার জন্য আমরা এখানে নোট করতে পারি পুরো বছরের জন্য আমরা এখানে শিডিউল করতে পারি হাজার শিডিউল আমরা এখানে করতে পারি তো মজার বিষয় হলো এই গুগল ক্যালেন্ডারে শিডিউল করলে যেটা লাভ সেটা হলো ক্যালেন্ডার গুগল আপনাকে মনে করাই দিবে কিভাবে মনে করাবে আপনি জাস্ট কম্পিউটার খুলছেন আপনার কাছে ইমেল আসবে তারপর আপনার কাছে পপআপ আসবে অটোমেটিক্যালি গুগল থেকে পপআপ আসবে বারবার আপনাকে রিমাইন্ডার দিবে আবার আপনার মোবাইলে গুগল এসএমএস করবে ওকে অনেকবার করে এসএমএস করবে আপনাকে জিনিসটা মনে করাই দিবে তো বাইরের সাথে যখন কাজ করবেন তখন বাইরে আপনাকে গুগল ক্যালেন্ডারে সে বিভিন্ন শিডিউল করে রাখবে আমি যেভাবে করলাম গুগল বাইরে বিভিন্ন শিডিউল করে রাখবে যে অমুক তারিখ এতটা বাজে অমুকের সাথে বৈঠক অমুক তারিখ এতটা বাজে এই জিনিসটা করবা তো এই টোটাল শিডিউল সে করে রাখবে এবং সেই শিডিউলটা সে আপনার সাথে শেয়ার করবে আপনি জাস্ট বাইরের শিডিউল মতো কাজ করবেন ওকে আপাতত গুগল ক্যালেন্ডার একটুকু বুঝলেই হবে যে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে শিডিউলিং করা যায় আমি একটা ফোন রিসিভ করি হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বলেন অনলাইনে আছি হ্যাঁ ক্লাস নিচ্ছি না ক্লাস নিচ্ছি
তাহলে একটু 1 ঘন্টা পরে ফোন দেন অথবা লাইভে আসেন, পাসওয়ার্ড 170। তাহলে গুগল ক্যালেন্ডারটা আমাদের শিডিউলিং করার জন্য খুবই জরুরি একটা টুলস, এবং এই শিডিউলের জন্য কি বায়ারের সাথে আপনার শিডিউল ঠিক থাকবে, আপনি বায়ারের শিডিউল দেখবেন, বায়ার আপনার শিডিউল দেখবে, আবার বায়ার আপনার ক্যালেন্ডারে শিডিউল অ্যাড করতে পারবে, শিডিউল শেয়ার করতে পারবে, অনেকভাবে কি অনেক কিছু করা যায়। ওকে, দেখেন আমরা গুগল ক্যালেন্ডারের সেটিংসে যাচ্ছি, সেটিংসে টাইম জোন ক্যালেন্ডার, এখানে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, আপনার ফোন নাম্বার এসএমএস আসবে। ওকে, অনেক অনেক কিছু এখানে করা যায়, টাইম জোন, ওয়াল ক্লক, ইভেন্ট সেটিংস। ওকে, আপনারা একটু দেখবেন অনেক কিছু করা যায়। তাহলে মূলত গুগল ক্যালেন্ডারের কাজ কি, সেটা হচ্ছে শিডিউল শেয়ার করা। এখন আপনারা গুগল ক্যালেন্ডার খুলবেন, খুলে এটাকে আধা ঘন্টা টাইম দিবেন, দেখবেন যে অনেক কিছু আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপর হচ্ছে অল চ্যাটিং সফটওয়্যার। চ্যাটিং সফটওয়্যার কি? অল চ্যাটিং সফটওয়্যার, যতগুলো চ্যাটিং, যেমন আমাদের স্কাইপি একটা চ্যাটিং সফটওয়্যার, তারপর হচ্ছে গুগল টক, জি টক একটা চ্যাটিং সফটওয়্যার। আমি বলি চ্যাটিং সফটওয়্যার গুলো কি কি। স্কাইপি, জি টক, ওকে, তারপর হচ্ছে মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ, ইমো ওরা ইউজ করে না, হোয়াটসঅ্যাপ ইউজ করে। তাহলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জি টক, ঠিক আছে। আমরা বাংলাদেশে ব্যবহার করি ভাইবার, বাট ইন্টারন্যাশনালি ভাইবারটা খুব ইউজ হয় না। আমরা বাংলাদেশে ব্যবহার করি ইমো, ইন্টারন্যাশনালি ইমোটা ইউজ হয় না। হ্যালো, 170 ইন্টারন্যাশনালি ইমোটা ব্যবহার করা হয় না। তো এইভাবে যতগুলা বিষয় আছে, যতগুলা চ্যাটিং সফটওয়্যার আছে, যেগুলোর মাধ্যমে সরাসরি কথা বলা যায়, ভিডিও কল করা যায়, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে মোটামুটি আইডিয়া থাকতে হবে। ওকে, এটুকুই। তো আমরা বাংলাদেশে যেটা খুব কম ইউজ করি জি টক, বাট ইন্টারন্যাশনালি জি টকটা বেশি ইউজ করা হয়। ওকে, তারপর হচ্ছে হ্যাং আউট, আরেকটা হচ্ছে গুগল হ্যাং আউট। হ্যাং আউট আমরা খুব একটা ইউজ করি না, কিন্তু হ্যাং আউটও আপনার লাগবে যদি আপনি কি করেন, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করেন। আমি জিটকের এবং জিটকটা দেখেন, ফেসবুকের যেরকম একটা মেসেঞ্জার, ঠিক গুগলের একটা মেসেঞ্জার। গুগলের মেসেঞ্জারের নাম হলো জিটক। আপনারা জিটকটা মোবাইলেও ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, কম্পিউটারও করতে পারবেন, এবং জিটকের মাধ্যমে অনেক ভালোভাবে কি কাজ করতে পারবেন। এটা জিটক না, গুগল জিটক হবে। এই যে এটা টক, গুগল টক। ওকে, এটা হচ্ছে জিটক। তাহলে আপনারা জাস্ট জিটকটা ডাউনলোড করবেন মোবাইলে এবং কম্পিউটারে, ঠিক স্কাইপে যেভাবে আমরা ইউজ করি একইভাবে আপনি জিটকটা ইউজ করতে পারবেন। আর ইন্টারন্যাশনালি জিটকটা বেশি ইউজ হয়। ওকে, তো যারা স্কাইপে ইউজ করতে পারেন, যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা আগে জিটকটা পারবেন, জাস্ট জিটকটা ডাউনলোড করে ইউজ করে দেখবেন। তারপর হচ্ছে গুগল হ্যাং আউট। হ্যাং আউটটা দেখেন, হ্যাং আউট, হ্যাং আউট, এই যে এই চিহ্নটা, আমি হ্যাং আউটটা দেখেন, এটা আপনি প্লে থেকে গুগল প্লে স্টোর থেকে যদি যান, এই হ্যাং আউটটা পাবেন। এটা হচ্ছে হ্যাং আউট এরিয়া, ঠিক আছে। গুগল হ্যাং আউটটা ডাউনলোড করবেন এবং হ্যাং আউট দিয়ে আপনি ওই ঠিক স্কাইপের মতোই, তারপর মেসেঞ্জারের মতোই। ওকে, এটা তার অনেক এক্সট্রা ফেসিলিটিস আছে এখানে। হ্যাং আউটটা আপনি ডাউনলোড করবেন অ্যাপস থেকে, মোবাইল থেকে ইউজ করে দেখবেন, কম্পিউটার থেকে ইউজ করে দেখবেন। ওকে, এটা খুব সিম্পলি আপনারা পারবেন, জাস্ট টার্মগুলোর সাথে পরিচিত হলেই হবে। তাহলে আমরা বুঝলাম কি, গুগল হ্যাং আউট, জিটক ইউজ করে দেখবেন, গুগল হ্যাং আউট এটা একটু নাড়াচাড়া করে দেখবেন, মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার আমরা অলরেডি পারি, হোয়াটসঅ্যাপ আমরা অলরেডি পারি। তো এইভাবে যতগুলো চ্যাটিং সফটওয়্যার আছে সবগুলো চ্যাটিং সফটওয়্যার আপনি কি ইউজ করে দেখবেন। আচ্ছা, এর মধ্যে কিছু বিষয় আছে, আমরা তো চ্যাটিং সফটওয়্যার ইউজ করতে পারি, স্কাইপ আমরা ইউজ করতে পারি, কিন্তু স্কাইপের মধ্যে দুই রকম বিষয় আছে, একটা হলো ফ্রি আর একটা হচ্ছে পেইড ফর। ওকে, ফ্রিটা আমরা সবাই ইউজ করতে পারি, কিন্তু অ্যাডভান্স যে ইউজটা ওইটা সাধারণত আমরা করি না। মনে করেন স্কাইপের মাধ্যমে আপনার যখন এই কি স্কাইপে টু স্কাইপে যখন কথা হবে, যখন কথা হবে তখন সেখানে কোনো ক্রেডিট লাগে না। বাট যদি আপনি স্কাইপে টু যে কোনো ফোন, হ্যাঁ, যে কোনো ফোনে যদি কথা বলেন তখন স্কাইপে ক্রেডিট লোড করে সেটা কথা বলা যায়।
মানে সারা পৃথিবীর যে কোনো ফোনে ফোন করা যায়, যে কোনো ল্যান্ড ফোনে ফোন করা যায় স্কাইপে দিয়ে, আর ওটার জন্য ক্রেডিট লাগে। ওকে, আপনি যদি একটু গুগলে সার্চ করেন স্কাইপি কল রেট, দেখেন স্কাইপি কল রেট দিয়ে যদি সার্চ করেন, এই যে এখন বায়ার যদি আপনাকে বলে, দেখেন আপনি টোটাল কল রেটে পেয়ে যাবেন ওদের আনুমানিক $2 মতো খরচ হয় সারা বিশ্বে কথা বলতে স্কাইপি দিয়ে, মানে যে কোনো ল্যান্ড ফোনে। স্কাইপিতে আমরা কথা বলতে পারি, ওটা ফ্রি। ওকে, ওটা তো ফ্রি, কিন্তু স্কাইপিটি যদি আপনি যে কোনো ল্যান্ড ফোনে কথা বলতে চান, আপনি ফোনের মতো করে যদি আপনি স্কাইপিটি ইউজ করতে চান, একদম সাধারণ একটা ফোনের মতো, সেটা করা যাবে, ওটার জন্য ক্রেডিট খরচ হবে। ওকে, তো এখন বায়ার আপনাকে স্কাইপি, দেখেন এই যে দেখেন আফগানিস্তানে কল করতে কত খরচ হবে। ওকে, তারপর আলবেনিয়া, আলজেরিয়া, সারা পৃথিবীতে কল রেট কত, স্কাইপিতে পার মিনিটে কল রেট কত, সবগুলো এখানে দেওয়া আছে। তো স্কাইপিতে করে আমরা ফ্রিতে কল করতে পারি, আবার টাকা কেন, আমরা ফ্রিতে কথা বলতে পারি স্কাইপি টু স্কাইপি। ওকে, বাট যদি কোনো ল্যান্ড ফোনে ফোন করতে হয় স্কাইপি থেকে করা যায় না, যেখানে সফটওয়্যার নেই। ওকে, তো সুতরাং স্কাইপিতে যদি আপনি ক্রেডিটটা লোড করা হয়, যে কোনো জায়গায় আপনি ফোন করতে পারবেন। তো আপনার কাছে যদি এমন হয়, বায়ার যদি আপনাকে বলে যে আমি একটা মিটিং কল করবো, তুমি অমুক অমুককে ফোন করো, ফোন করে জানাও, তখন আপনাকে তো বায়ার ফোনও পাঠাবে না, আপনাকে বায়ার স্কাইপের ক্রেডিট লোড করে দিবে। আমরা যেরকম মোবাইলে ব্যালেন্স রিচার্জ করতে পারি, ঠিক বায়ার আপনাকে স্কাইপিতে ব্যালেন্স রিচার্জ করে দিবে। ওই স্কাইপের রিচার্জ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ফোনে ফোন করতে পারবেন। বায়ার যাকে ফোন করতে পারবেন সবাইকে ফোন করতে পারবেন, একদম নর্মাল মানে ফোনের মধ্যে কাজ হবে। ওকে, আপনি যাকে ফোন করবেন তার স্কাইপিং সফটওয়্যার না থাকলেও চলবে, তার ফোনটা অ্যানালগ ফোন হলেও চলবে, ল্যান্ড ফোন হলেও চলবে, টিএনটি ফোন হলেও চলবে, যেরকম ফোন হোক না কেন স্কাইপি থেকে কল যাবে। ওকে, তাহলে বায়ার যদি আপনাকে বলে যে তুমি কি স্কাইপি থেকে যে কোনো ল্যান্ড ফোনে ফোন করতে পারো, হ্যাঁ পারি। তুমি কি স্কাইপির পেইড ভার্সন নিয়ে কাজ করতে পারো, হ্যাঁ পারি। ওকে, এটুকু জানলে আপনাদের চলবে। তাহলে আমরা বুঝলাম কি, অল চ্যাটিং সফটওয়্যার। ওকে, স্কাইপি, জিটক, হ্যাংআউট, মেসেঞ্জার অ্যাপস, সবগুলো নিয়ে মোটামুটি আইডিয়া থাকলে চলবে। আর এগুলোর যে পেইড ভার্সন গুলো আছে, পেইড ভার্সন গুলো নিয়ে মোটামুটি আইডিয়া থাকলে চলবে। আচ্ছা, এরপর হচ্ছে অল ভয়েস ওভার সফটওয়্যার। অল ভয়েস ওভার সফটওয়্যারটা কি, আমরা যেগুলো চ্যাট করতে পারি, চ্যাটিং করতে পারি। আর ভয়েস ওভার সফটওয়্যার হলো যে সকল সফটওয়্যারের মাধ্যমে আমরা সরাসরি কথা বলতে পারি, অডিও কথা বলতে পারি, ভিডিও কল করতে পারি। সাধারণত আমরা স্কাইপি, জিটক, হ্যাংআউট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আমরা টেক্সটও করতে পারি, অডিও করতে পারি, ভিডিও করতে পারি। হ্যাঁ, এগুলোই মোটামুটি এখন তার সবগুলা এটা লাগবে না। ভয়েস ওভার সফটওয়্যার আমাদের এগুলোই হলো আমাদের ভয়েস ওভার সফটওয়্যার। আচ্ছা, এরপর হচ্ছে ইমেল হ্যান্ডলিং এন্ড রেসপন্ডিং। আপনাকে ইমেল সেন্ড করা, বাইরের পক্ষ থেকে ইমেল সেন্ড করা, ইমেল রিসিভ করা। ওকে, ইমেল রিসিভ করা, ইমেল পড়া, পরে বসকে জানানো, আবার বসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ইমেল পাঠানো। ওকে, তো ইমেল লেখা, ইমেল পাঠানো, আবার ইমেল চেক করে সেগুলোর নোট রাখা, বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার জন্য বিশেষ কোনো জ্ঞানের দরকার নেই, সাধারণ ইংলিশ জ্ঞান থাকলে চলবে। আপনি ইমেল গুলো লিখতে পারবেন, তারপর পাঠাতে বললে নর্মালি আমরা ইমেল যেভাবে পাঠাই এইভাবে পাঠাবেন। ওকে, মোটামুটি এই কাজটা খুবই সাধারণ একটা কাজ। আপনাকে বায়ার বলে দিবে কাকে মেল করবেন, সবার মেল লিস্ট গুলো দিবে। ওকে, মেইলে কি লিখবেন সেটাও বলে দিবে। আপনি মেলটা লিখবেন, বায়ারকে দেখাবেন, ওকে করার পর দেন কি সবাইকে আপনি পাঠিয়ে দিবেন। আবার সবাই যখন মেলের উত্তরটা দিবে, উত্তরটা আপনি পড়বেন, পরে যেটা বসকে জানানো দরকার সেটা নোট নেবেন এবং সেটা বসকে ফরওয়ার্ড করবেন। হ্যাঁ, অথবা সেটা সর্টিং করে আপনি কি বসকে জানাবেন। ওকে, মনে করেন আপনার বস কি করলো, একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিল। ওকে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর অনেকগুলো ইমেল আসলো, কয়েক হাজার ইমেল আসলো। এখন আপনার বস আপনাকে বললো যে তুমি সবগুলো মেইল পড়ো, পরে তুমি যাদেরকে যোগ্য মনে করো, যোগ্য প্রার্থীদেরকে কি করো, সেই যোগ্য প্রার্থীদেরকে তুমি একটা লিস্ট তৈরি করো, এক্সেল একটা শীট তৈরি করো, নাম, ফোন নাম্বার, ঠিকানা, জাস্ট একটুকু তথ্য নিয়ে একটা এক্সেল শীট তৈরি করো। ওকে, এবং যাদেরকে বেশি যোগ্য মনে করে তাদের পাশে একটা স্টার মার্ক দাও। ওকে, তাহলে একটুকু করলে বসের জন্য কাজটা সহজ হয়ে গেল।
তাহলে তখন সে আপনার এক্সেল শিটটা দেখেই যাদেরকে নেওয়ার তাদেরকে কি নক করতে পারবে, ফোন দিতে পারবে। ওকে, এটি হলো ইমেল রেসপন্ডিং এন্ড হ্যান্ডেলিং। এরপর বস কি করলো, ওখান থেকে 5 জনকে সিলেক্ট করলো বা 10 জনকে সিলেক্ট করলো ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনাকে বললো যে তুমি এই 10 জনকে ইমেল করো, তখন আপনি তাদেরকে ইমেল করবেন। অথবা বস বলবে যে তুমি তাদেরকে স্কাইপে দিয়ে জানাও, স্কাইপে দিয়ে কল করবেন। ওকে, অথবা বলবে তাদেরকে ফেসবুকে নক করো, যেভাবে বলবো সেভাবে কাজ করবেন। আশা করি এটুকু ক্লিয়ার। ইমেল হ্যান্ডলিং এন্ড রেসপন্ডিং। স্যার স্যার কথা বলবো স্যার? বলে স্যার এই যে ইমেল হ্যান্ডলিং কি মেল চিমটা কি স্যার জড়িত স্যার? হ্যাঁ, এর মধ্যে মেল চিম লাগবে না। মেল চিমটা হলো আমাদের ইমেল মার্কেটিং করার জন্য। আচ্ছা আচ্ছা স্যার, জি আপনি একসাথে যদি 10,000 মেলে 10,000 ইমেলে যদি ইমেল পাঠাতে চান একটা ক্লিকে, ওটা হলো মেল চিম লাগবে। অন্যান্য মেলিং সফটওয়্যার লাগবে, ইমেল মার্কেটিং না স্যার? কিন্তু এটা আমাদের ওইরকম না, এটা ইমেল মার্কেটিং না। এটা বুঝতে পারছি স্যার। নরমালি ইমেল হ্যান্ডলিং বলে। এখানে আপনাকে ইমেল পাঠাতে হবে 10টা 12টা এরকম, হ্যাঁ, খুব বেশি না। জি স্যার, বুঝতে পারছি। এখানে কোনো ইমেল পাঠানোর জন্য কোনো সফটওয়্যার লাগবে না, জাস্ট মানে নরমাল নলেজটা থাকলেই হবে। আচ্ছা, এরপর হলো কি ইংলিশ। এখন আমরা সাধারণত একটা ইন্টারপাস ছেলে যতটুকু ইংলিশ বুঝে অতটুকু ইংলিশে যথেষ্ট এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য। এটা মূলত ইংলিশটা হচ্ছে কি বাইরের সাথে কমিউনিকেট করার জন্য। বাইরের সাথে আপনি প্রতিদিনে কথা বলবেন, ওকে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ যখন করবেন সে আপনার সাথে ভয়েস কথা বলবে, আপনার সাথে ফোনে কথা বলবে, আপনার সাথে স্কাইপে কথা বলবে, এই হোয়াটসঅ্যাপে কথা বলবে। এখন সবচেয়ে বেশি কথা বলে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, হোয়াটসঅ্যাপে কথা বলবে। ওকে, তো নিয়মিত আপনার সাথে লিখে কথা বললে হয় না, আপনার সাথে মৌখিক ভাবে কথা বলতে হয়। তো সেই জন্য মোটামুটি স্পিকিংটা এখানে গুরুত্বপূর্ণ। ওকে, স্পিকিংটা এখানে গুরুত্বপূর্ণ। তারপর কি তারপর হচ্ছে লিসনিং। বাইরের যে কথা বলবে, বাইরের কথাগুলো শুনে বুঝা। লিসনিং, স্পিকিং আপনি বাইরেকে বলবেন, তারপর কি লিসনিং বাইরের কথা আপনি শুনবেন, এরপর হচ্ছে স্পিকিং, লিসনিং, তারপর হচ্ছে রাইটিং। মোটামুটি আপনি লিখতে পারেন ইংলিশ। ওকে, এটুকু যথেষ্ট। তাহলে স্পিকিং, লিসনিং, রাইটিং এটুকু যথেষ্ট। আর রিডিংটা একদম নর্মাল ইয়ার থাকলে চলবে, কারণ রিডিংটা তো কঠিন না। ওকে, তাহলে আপনি মোটামুটি লিখতে পারেন, আপনি মোটামুটি ইংলিশ লিসনিং করতে পারেন, মানে শুনে বুঝতে পারেন। আর শুনে বুঝতে পারেন কিছুদিন যদি আপনি বাইরের সাথে কথা বলেন, ইজিলি আপনি সবকিছু বুঝবেন। একটা মানুষের সাথে যদি আপনি 1 সপ্তাহ যদি কথা বলেন, প্রথম দিকে হয়তো বুঝতে একটু কষ্ট হবে তার কথাগুলো, বাট আস্তে আস্তে আপনি প্রত্যেকটা জিনিসে আপনি তার কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা শব্দই বুঝবেন। এরপরে স্পিকিং আপনি অতটা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে হবে না, মোটামুটি ভাঙা ভাবে স্পিকিং করতে পারলেই হবে। ওকে, তাহলে আমাদের ইংলিশটা লাগবে। আর ইংলিশটার জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। আপনি ইংলিশ নিয়ে যতটুকু আছে এটুকু চলবে। এছাড়া আমাদের ইংলিশ নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে, একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আপনি ইংলিশটা সহজে আউটসোর্সিং এর জন্য কতটুকু ইংলিশ লাগে, কিভাবে ইংলিশটা আপনি স্কিলড হবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আমি মাসখানেক আগে ক্লাসটা নিয়েছিলাম, এই ক্লাসে, এই যে আমার এই চ্যানেলে, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট, এই চ্যানেলে একটু নিচে গেলে আপনি ইংলিশ পাবেন, ইংলিশ নিয়ে আমার একটা ভিডিও পাবেন। এটা দেখলেই আউটসোর্সিং এর জন্য কিরকম ইংলিশ শিখতে হবে সেগুলো আপনি প্রযুক্তির সহায়তা নিয়ে কিভাবে ইংলিশ বলবেন। এই যে দেখেন, ইংলিশ ফর আউটসোর্সিং, এই যে ইংলিশ ফর আউটসোর্সিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো একটু দেখে নেবেন। মানে আমাদের বর্তমানে ইংলিশ আমাদের জন্য অনেক সহজ, কারণ আমাদের কাছে গুগল ট্রান্সলেট যে কোনো কিছু আপনাকে ট্রান্সলেট করে দিবে। আবার আপনি একটা কথা বলবেন বাংলায়, সেটাকে আপনাকে ইংলিশে করে দিবে। ওকে, তারপর আছে অনলাইন ডিকশনারি। ওকে, ইংরেজি টু বাংলা, যে কোনো একটা বাংলা শব্দ লিখে দিবেন সেটা ইংরেজি চলে আসবে, ইংরেজি শব্দ লিখে দিবেন সেটা বাংলা চলে আসবে। তো আগে ইংলিশটা যতটা কঠিন ছিল, এখন আমাদের জন্য ইংলিশটা একদমই সহজ। আপনি যদি প্রযুক্তি দিয়ে ইংলিশটা যদি চর্চা করেন, ওকে, টেকনোলজি দিয়ে, তাহলে ইংলিশটা একদমই সহজ, একদম আপনার হাতের মুঠোর মধ্যেই। ওকে, আপনি কোনো জিনিস বুঝতে পারতেছেন না, ওই জিনিসটা কপি করে যদি আপনি গুগল ট্রান্সলেটে দেন, সাথে সাথে আপনাকে সেটা বাংলা করে দিবে। আবার বাংলা কোনো একটা শব্দের ইংলিশ কি সেটা মনে আসতেছে না, লিখে দিবেন, এটা চলে আসবে। কোনো একটা গ্রামার আপনার কি কনফিউশন আছে, গ্রামারটা সঠিক কিনা একটু সার্চ করে এখানে গুগলে সার্চ করবেন, আপনি সঠিকটা পেয়ে যাবেন। তার মানে ইংলিশটা এখন খুবই সহজ যদি আপনি প্রযুক্তি ব্যবহার করেন। তো
আপনারা এই 3টা ভিডিও দেখে নেবেন, ইংলিশ ফর আউটসোর্সিং। ওকে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য এই জিনিসগুলো খুবই দরকারি। তো আপনি যখনই কাজ করবেন, আপনার প্রথম 1 মাস ইংলিশ নিয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ আমরা যেভাবে পড়াশোনা করি স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ওটা হচ্ছে ইংলিশটা, প্র্যাকটিক্যাল ইংলিশটা আমাদের শেখা হয় না। আমাদের যে ইংলিশটা শেখা হয় সেই ইংলিশ তেমন কোনো কাজে লাগে না। তো আপনি যখন প্র্যাকটিক্যালি কোনো কোম্পানির সাথে কাজ করবেন, আপনার প্র্যাকটিক্যাল ইংলিশটা শেখা হবে। 1 মাস একটু কষ্ট হবে, বাস এরপর আপনি স্ট্যান্ড হয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাগবে জেনারেল নলেজ। ওকে, তো জেনারেল নলেজ আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে চলবে, খুব বেশি জেনারেল নলেজ লাগবে না, মোটামুটি সাধারণ জ্ঞান থাকলে চলবে। ওকে, তাহলে আমরা মূলত যেটা বুঝলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি, ইটস এ কম্বিনেশন অফ ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। আমরা ডাটা এন্ট্রিতে যতগুলো টার্ম শিখলাম ওগুলো শিখতে হবে, ওয়েব রিসার্চে যতগুলো টার্ম শিখলাম সবগুলো শিখতে হবে, প্লাস এই যে গুগল ক্যালেন্ডার আর অন্যান্য যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে যদি আপনার একটু আইডিয়া থাকে, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা শুরু করতে পারবেন। ওকে, আর মজার বিষয় হলো প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। একজন গ্রাফিক ডিজাইনার, সে গ্রাফিক ডিজাইন করবে, ফেসবুক মার্কেটার, সে ফেসবুক মার্কেটিং করবে। ওকে, কিন্তু বিষয় হলো এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। আপনাকে বায়ার যখন যে কাজ করতে বলে, ওকে, যে কাজ করতে বলে আপনাকে শিখিয়ে দিবে, আপনি কি সেই কাজটাই করবেন। তাহলে এখানে কাজের কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। আর একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কি কোনো একটা ব্যক্তির সাথে, কোনো একটা পার্সনের সাথে আপনি বছরের উপর বছর ধরে আপনি কাজ করতে পারেন। ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝে গেল। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের যে নেচারটা হয়, সেই নেচারটা হলো অন টাইম। বায়ার যে টাইমে থাকে, যে টাইমে সে অফিসে থাকবে, ওই টাইমে আপনাকে তার সাথে থাকতে হবে। ওকে, বায়ার যে টাইমে অফিসে থাকবে, জাস্ট আপনাকে সে কি অফিস, বায়ারের অফিস টাইমে হলো আপনার অফিস টাইম। ওকে, মানে বায়ার যতক্ষণ অফিসে থাকবে ততক্ষণ আপনি ওকে অফিস করবেন। তো এই কাজের জন্য নর্মাল যে স্যালারিটা হয়, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার সময় নর্মাল যে স্যালারিটা, সেটা হচ্ছে 5 ঘন্টা, ডেইলি 5 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা বা 5 ঘন্টা। তো ডেইলি যদি 5 ঘন্টা আপনি কাজ করেন, আপনার স্যালারি হতে পারে এখানে ঘন্টা হিসেবে ঘন্টায় কমপক্ষে $5 করে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের স্যালারি হলো ঘন্টায় $5। ওকে, তার মানে আপনি যদি ডেইলি 5 ঘন্টা কাজ করেন, আপনার ডেইলি স্যালারি হলো মানে $25। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এটা ডিপেন্ড করে কঠিন কাজ নাকি সহজ কাজ। যদি সহজ কাজ হয় তাহলে সর্বনিম্ন স্যালারি হলো $3, আর যদি মোটামুটি কঠিন কাজ হয় তাহলে সর্বনিম্ন স্যালারি হলো ঘন্টায় $5। এটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আশা করি একটু ক্লিয়ার। তো আমরা গত কয়েকটা ক্লাস থেকে আমরা গিগ তৈরি করছিলাম, আর যারা এখনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে গিগ তৈরি করেন নাই, আমি সামনে আপনাদেরকে গিগ তৈরি করা শেখাবো। আমার তত্ত্বাবধানে গিগ তৈরি করবেন, নিজে নিজে গিগ তৈরি করার দরকার নেই। ওকে, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা শিখলাম, আমরা নেক্সট টাইমে এটাকে নিয়ে আমরা গিগ তৈরি করবো। আর যারা আজকে যাদের প্রথম ক্লাস, আপনারা চাইলে আজকে আমাদের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ কিভাবে তৈরি করবেন এটা একটু এখান থেকে দেখে আমাদের চ্যানেলে পাবেন। গিগ ক্রিয়েট অন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই যে গিগ ক্রিয়েট কোথায়, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ ক্রিয়েট পার্ট 1, এই যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ ক্রিয়েট পার্ট 1, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ ক্রিয়েট পার্ট 2। এই দুইটা ক্লাসে আমরা বলেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা কিভাবে তৈরি করবেন। তো আমরা আজকে কাজটা শিখলাম। কাজটা শেখার পর যারা গিগটা তৈরি করতে চান, আপনারা কি এই দুটো ক্লাসে দেখে গিগটা তৈরি করতে পারবেন, যারা আজকে নতুন। আর যারা অলরেডি তৈরি করা আসতো, ভালো, আপনারা কাজ পেলে আপনারা সরাসরি কাজ মানে শুরু করতে পারবেন। ওকে, এগুলোর বাইরে আরো টুকটাক জিনিস লাগবে, যেমন সিম্পল ইমেজ এডিটিং। বাইরে যখন আপনাকে কাজ দিবে, আপনাকে ইমেজ এডিট করতে বলবে, ভিডিও এডিট করতে বলবে, তারপর আর্টিকেল রাইট করতে বলবে। ওকে, এই জিনিসগুলো কাজে লাগবে। আশা করি এটুকু ক্লিয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা কি এবং আমরা কিভাবে করবো। আমাদের ক্লাসটা এটুকুই। আমরা কয়েকটা স্যাম্পল দেখি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কয়েকটা গিগ আমরা দেখি একটু ফাইবারে। কয়েকটা গিগ দেখি, তাহলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। ফাইবারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যখন আমি ফাইবারে সার্চ করলাম,
দেখেন আমরা প্রচুর কাজ পাচ্ছি। এই যে I will be your virtual assistant, ও কাজ পাচ্ছে 14টা, ও কাজ পাচ্ছে 9টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে কারো কয়েকটা নামে ডাকে, আমি একটু বুঝিয়ে বলি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে বলা হচ্ছে কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে। এটা হচ্ছে পিএ, দাঁড়ান, এটাকে বলে বিএ সংক্ষেপে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অথবা বলে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আচ্ছা, কি যেন আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা এখানে দেখলাম এখানে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। কোথায়? এই যে এখানে প্রচুর কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখেন, ও কাজ পাচ্ছে 35টা, ও কাজ পাচ্ছে কত 45টা, ও কাজ পাচ্ছে 228টা। ওকে, তো এক একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রচুর কাজ পাওয়া যায়। আপনারা অন্যান্য গিকগুলো দেখবেন। তারপর আমরা যদি আপওয়ার্কে যদি সার্চ করি, তাহলে আমরা এখানে আমরা প্রচুর কাজ দেখবো। ঠিক আছে, আপওয়ার্ক মানে যতগুলা মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, গুরু, পিপল পার আওয়ার, প্রত্যেকটা জায়গাতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যদি আমি কাজ সার্চ করি, দেখেন এখানে হাজার কাজ চলে আসবে। এই যে ওরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব করে, ও স্যালারি পায় পার আওয়ার $18। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ও স্যালারি পায় পার আওয়ার $20। ও স্যালারি পার আওয়ার কত ডলার দেওয়া উচিত প্রতি ঘন্টায়? আর প্রতি ঘন্টায় আমাদের শুরুতে কত ডলার দেওয়া উচিত? $5। শুরুতে আপনি দেবেন $5। এখানে ও পাচ্ছে $20, ও পাচ্ছে $20। ওকে, তো আমরা এইভাবে যতগুলো মার্কেট প্লেস আমরা পাবো, ফ্রিল্যান্সার, গুরু, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, প্রত্যেকটা মার্কেট প্লেসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে প্রচুর কাজ, কারণ এটা একটা কমন কাজ। ওকে, তো নতুন যারা আউটসোর্সিং শুরু করবেন, একদম নতুন যারা, তাদের জন্য এটাই বেস্ট। ওকে, এখন নতুন যারা, তাদেরকে কি করতে হবে? তাদেরকে এখান থেকে শুরু করতে হবে। তাদেরকে প্রথমে শিখতে হবে ডাটা এন্ট্রি টপিকগুলো। এই যে ডাটা এন্ট্রির যতগুলো টপিক আছে, এগুলো ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। ডাটা এন্ট্রি করার পরে শিখতে হবে কি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চের পরে শিখতে হবে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এই তিনটা জিনিস কমপ্লিট করার পরেই তারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করতে পারবে। আশা করি এটুকু ক্লিয়ার। বলেন এখন আপনাদের। হ্যাঁ বলেন স্যার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ তৈরি করার সময় হচ্ছে 4 আওয়ার $5 বেসিক ছিল, মানে আপনি যেটা করিয়ে দিয়েছিলেন স্যার। বুঝলি, আরেকবার বলেন। স্যার, গিগের মধ্যে আপনি যখন গিগ বানানোটা দেখাচ্ছিলেন, ওখানে বেসিক যে এটা ছিল, প্যাকেজটা ছিল, ওখানে হচ্ছে 4 আওয়ার্স এর জন্য $5 দিয়েছিলেন। ওটা ছিল আপনাদের ফাইবারে কমই হয়। ঠিক আছে, ফাইবারে আপনি তো প্রথম কাজ করার জন্য আপনার রেটটা কমাই দিলাম, বাট যখন আপনি পরবর্তীতে কাজ করবেন তখন আপনি রেটটা বাড়াতে পারবেন। ঠিক আছে, আর যখন আপনি আপওয়ার্কে কাজ করবেন বা অন্য কোনো মার্কেট প্লেসে যখন কাজ করবেন, তখন আপনি ঘন্টায় $5 করে আপনি নিতে পারবেন। ঠিক আছে, ফাইবারের রেটটা একরকম, অন্যান্য মার্কেট প্লেসের রেটটা একরকম। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন? স্যার ক্লাস রেকর্ডগুলো স্যার কেটে দেওয়া হবে? হ্যাঁ, বুঝিনি। ক্লাস রেকর্ডগুলো স্যার স্যার ওয়েব ডিজাইনের ক্লাস শেষেরটা পাইনি স্যার। রেকর্ডটা আমি দিয়েছি, তো আপনি চেক করেন, সবগুলো আমি দিয়েছি। আমি সবগুলো দিয়েছি, আজকে সকালে আমি সবগুলো দিয়েছি। তাহলে আমাদের মিটিংটা এখন কেটে যাবে। আমি